হ্যালো বন্ধুরা, এমএস টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পার্ট 8 অর্থাৎ নভেম্বরের ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, আসা যাক এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে আমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে বিষয়টি নিয়ে আলোচনা করব 50 মার্কের, ঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একে দেখো, নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো, এখানে দেওয়া আছে একটি ন্যাপথালিনের ভর, একটি ন্যাপথালিনের বলের ভরবেগ, ন্যাপথালিনের বলের গন্ধ। এখানে ন্যাপথালিনের বলের গন্ধ যে অপশানটি আছে সেটাতে টিক চিহ্ন দিলাম। এরপর একের দাগে দুয়ে আইসোবারদের ক্ষেত্রে নিচে যে কথাটা ঠিক তা হলো, এদের ক্ষেত্রে আইসোবারদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয়। ভর সংখ্যা সমান। পরের প্রশ্ন দেখো, একের দাগের 3 ভরবেগের মাত্রিয় সংকেত। ভরবেগের মাত্রিয় সংকেত হলো mL(T⁻⁻1). এরপর একের দাগে 4 জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপর তলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের পৃষ্ঠটান। অর্থাৎ জলের পৃষ্ঠটানের জন্য জলের উপরিতলে পোকাটি হেঁটে বেড়াতে পারে। পরের প্রশ্ন, শক্তির মাত্রিয় সংকেত। শক্তির মাত্রিয় সংকেত হলো, শক্তির মাত্রিয় সংকেত mL²T⁻². mL²T⁻². অর্থাৎ গয়ের দাগেটা, একের দাগের 6 কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের মান নিউটন/মিটার স্কোয়ার। এরপর আসছি, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। গয়ের দাগের নাইট্রোজেন ডাইঅক্সাইড। গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপর একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির কি হয়? সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতিশক্তি সর্বাধিক হয়। স্থিতিশক্তি। এরপর 2 দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে 2 দাগের 1 দেখো, বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ। এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ হলো নদীর ঘোলা জল। নদীর ঘোলা জল। 2 দাগের 2 জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে কম হয়। সাবান যোগ করলে জলের পৃষ্ঠটানটা বিশুদ্ধ জলের চেয়ে কম হয়। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক জুল/সেকেন্ড কিংবা ওয়াট। কি লিখতে পারো? ওয়াট। 3 দাগের কোশ্চেন আছে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 3 দাগের একে আছে, আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি। বন্ধুরা, আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি সত্য। 3 দাগের 2 একটি বস্তু 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 8 সেন্টিমিটার। এটি মিথ্যা হবে। এরপরে বন্ধুরা দেখো, 3 থেকে 3 12C কার্বন স্কেলের ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 ইউ। সত্য।
এরপর 3-এর দাগে 4-এ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি সত্য। ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে নিম্নচাপের সৃষ্টি হয়। 3-এর দাগের 5-এ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচের মান 7-এর থেকে বেশি হয়, অর্থাৎ এটি সত্য। যে দ্রবণে মিথাইল অরেঞ্জের ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের মানটা 7-এর চেয়ে বেশি হয়, সেই জন্য সেটি সত্য। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ হয়। কার্য ভেক্টর রাশি নয়, কার্য স্কেলার রাশি, তাই এটি মিথ্যা হবে, মিথ্যা। 4-এর দাগের একে আছে দেখো, এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর কত? এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর যদি সিজিএস পদ্ধতি বলো তাহলে 44 গ্রাম। 44 গ্রাম। যেহেতু এসআই পদ্ধতি বলেছে তাহলে 44 × 10⁻³ কেজি। এরপর রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি ইয়ং গুণাঙ্কের মান বেশি? রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি হয়। এরপর দেখো একটি অ্যাসিড লবণের সংকেত। একটি অ্যাসিড লবণের সংকেত হলো NaHSO4 অর্থাৎ সোডিয়াম বাইসালফেট। NaHSO4 অর্থাৎ সোডিয়াম বাইসালফেট। এরপর 5-এর দাগের একে দেখো আছে, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.08 গ্রাম পার লিটার হলে এসআই এককে ওই ঘনত্বের মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কত? 0.0898 গ্রাম পার লিটার। তাই এসআই এককে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে হলে 1 গ্রাম সমান কত হয়? 1 গ্রাম সমান 1/1000 কেজি। 1কে 1000 দিয়ে ভাগ করলে কেজিতে আসে। 1 লিটার সমান 1 ডেসিমি কিউব অর্থাৎ 1 ঘন ডেসিমি। তাহলে এই ঘন ডেসিমিকে ঘন মিটারে নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব 0.0898 গ্রাম পার লিটার, অর্থাৎ তাহলে আমরা প্রথমে কি করেছি? প্রথমে গ্রাম থেকে কিলোগ্রামে বের করে নিয়েছি। তাহলে 0.0898 কিলোগ্রামে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করেছি। নিচে কি করেছি? 1 লিটারকে আমরা মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করেছি। করে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখা গেছে যে 0.0898 কেজি পার মিটার কিউব। 0.0898 কেজি পার মিটার কিউব। তাহলে এক গ্যাসের ঘনত্ব কত এলো? 0.0898 কেজি পার মিটার কিউব। 5-এর দাগে 2-এ কোশ্চেনটা যে আছে, প্রশ্ন দেখো, একটি মৌলের পরমাণু প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা 184। পরমাণুটির ভর সংখ্যা দেওয়া আছে 235 হলে এতে কয়টি নিউট্রন আছে? তা একটি মৌলের মধ্যে কোনো পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। তাই শুধু প্রোটন সংখ্যা তাহলে 184/2, অর্থাৎ দুটো মিলিয়ে যেহেতু 184, তাহলে 2 দিয়ে ভাগ করলাম। টোটাল আছে কত? প্রোটন সংখ্যা 92টি। আবার ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে কিন্তু ভর সংখ্যা হয়। তাহলে ভর সংখ্যা দেওয়া আছে 235, প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা সমান আমরা এই ভর সংখ্যা বিযুক্ত প্রোটন সংখ্যা বের করেছি, করে 143টি হয়েছে। অর্থাৎ পরমাণুতে 143টি নিউট্রন আছে। এর পরে 5-এর দাগের 3-এ বলছে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, আণবিক ওজন 180, গ্লুকোজের আণবিক ওজনটা 180, 18 গ্রাম গ্লুকোজ আছে, দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো।
তা কি বলেছে, 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ আছে, যার আণবিক ওজন 180, দ্রবণে মোলার মাত্রা নির্ণয় করো। তাহলে 100, এখানে দেখো 5-এর দাগে 3-এ 180 গ্রাম গ্লুকোজ, 180 গ্রাম, যেহেতু আণবিক ভর 180, তাহলে 180 গ্রাম মানে 1 গ্রাম অণু, অর্থাৎ 1 মোল গ্লুকোজ। তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ। 1 গ্রাম গ্লুকোজ সমান তাহলে 1/80 মোল। আর 18 গ্রাম গ্লুকোজ সমান কত না, 18 গ্রাম গ্লুকোজ সমান 0.1 মোল গ্লুকোজ। 18 গ্রাম গ্লুকোজ সমান 0.1 মোল গ্লুকোজ, অর্থাৎ দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। দ্রবণের মোলার মাত্রা কত, 0.1 মোল পার লিটার। 5-এর দাগে 3 গেল। 5-এর দাগে 4-এ এলো, 4-এ প্রশ্নটা ছিল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটির উল্লেখ করো। আচ্ছা, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু নাইট্রিক অ্যাসিড দুটোকে পৃথক করার জন্য আমাদের বিকারক হিসাবে আমরা সিলভার নাইট্রেট ব্যবহার করব। কি ব্যবহার করব? সিলভার নাইট্রেট ব্যবহার করব। অর্থাৎ এটা তোমরা রায় ও মার্টিনের ভৌতবিজ্ঞান সহায়িকাতে পেয়ে যাবে। রায় ও মার্টিনের ভৌতবিজ্ঞান সহায়িকায় 296 পেজের প্রশ্ন নম্বর 17-তে তোমরা পেয়ে যেতে পারো। এর উত্তরটা হচ্ছে, একটি বোতলের তরল থেকে কিছু অংশ টেস্ট টিউবে নিয়ে তাতে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। যদি সাদা দইয়ের মতো অধক্ষেপ উৎপন্ন হয়, যা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য, তবে বুঝতে হবে তরলটি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি করতে হবে, একটা বোতলে কিছুটা ওই তরল থেকে কিছুটা অংশ টেস্ট টিউবে নিয়ে AgNO3 দ্রবণ যোগ করলাম। যদি সাদা দইয়ের মতো অধক্ষেপ পাওয়া যায়, তবে যে অধক্ষেপটি নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য হবে কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH এ দ্রাব্য হবে, তাহলে সেই দ্রবণটা বুঝতে হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার সংশ্লিষ্ট রাসায়নিক যে বিক্রিয়াটি দেওয়া হয়েছে, HCl প্লাস AgNO3, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, AgNO3 মানে সিলভার নাইট্রেট থেকে কি তৈরি হয়েছে, AgCl তৈরি হয়েছে, সিলভার ক্লোরাইড তৈরি হয়েছে। এই সিলভার যে ক্লোরাইড, এটা হচ্ছে দইয়ের মতো সাদা অধক্ষেপ দেয়। এর সঙ্গে যেটা উপজাত হিসেবে উৎপন্ন হয়েছে নাইট্রিক অ্যাসিড। এবার এই যে সিলভার ক্লোরাইড তৈরি হলো, এই সিলভার ক্লোরাইড কি করে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করে একটি যৌগ তৈরি করে, যে যৌগটি জটিল যৌগ একটি তৈরি করে, সেই জটিল যৌগটি বর্ণহীন হয়। তাই অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। এরপর 5-এর দাগে 5-এ দেখো একটা কোশ্চেন আছে, সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী? সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্রবীভূত হওয়া ও প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী? না, জলে যদি আমরা 5-এর দাগের 5-এ দেখো, জলে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দ্রবীভূত হলে তা Na+ ক্যাটায়ন ও Cl- অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। জলে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি, তাহলে Na+ ক্যাটায়ন ও Cl- অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়। ফলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড বা NaCl জলে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির হয়। অধ্রুবীয় হয়, তাই প্রোটিন দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে আংশিক বিয়োজিত হয়ে বৃহৎ এবং ক্ষুদ্র অণুতে পরিণত হয়। ফলে কি হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে কি আসছে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস ক্যাটায়ন Cl- অ্যানায়ন বিয়োজিত হয়, ফলে NaCl এ দ্রবীভূত হয়ে যায়। প্রোটিন অণুগুলি অধ্রুবীয় হয়, তাই প্রোটিন দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলি জলের মধ্যে আংশিক বিয়োজিত হয়ে বৃহৎ এবং ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণ দ্রবীভূত হয় না।
এরপর 5-এর দাগের 6-এ দেখো কোনো বস্তুর ভর এম, কোনো বস্তুর ভর এম, গতিশক্তি ই, প্রমাণ করতে হবে বস্তুর ভরবেগ 2m(e) হোল টু দি পাওয়ার হাফ, 2m(e) হোল টু দি পাওয়ার হাফ। তাহলে কোনো বস্তুর ভর এম, গতিশক্তি ই, প্রমাণ করতে হবে বস্তুর ভরবেগ 2m(e) হোল টু দি পাওয়ার হাফ। এক্ষেত্রে আমাদের 5-এর দাগে 6-এ কোনো বস্তুর ভর এম দেওয়া আছে, বস্তুর বেগ একটা ধরলাম ভি, তাহলে বস্তুর গতিশক্তি হচ্ছে কত ই, তাহলে বস্তুর গতিশক্তি ই সমান আমরা কী পাবো, হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি বস্তুর গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে বস্তুর ভরবেগ তো এম ভি, ভর ইন্টু বেগ, তাহলে ভর এম, ভি হচ্ছে বেগ, তাহলে ভর ইন্টু বেগ ভরবেগ। তাহলে অতএব হাফ এম ভি স্কোয়ার সমান ই, হাফ এম ভি স্কোয়ার সমান ই। তাহলে এম ভি স্কোয়ার সমান 2e, মানে এই দুইটা ডান পাশে গুণ করে দিলাম। ভি স্কোয়ার সমান কি আসবে, 2e বাই এম, 2e বাই এম। ভি সমান তাহলে আসবে √2e বাই এম। এবার আমরা কি করব, যেহেতু ভর বেগ চাইছে তাহলে বেগের সঙ্গে একটা ভর গুণ করে দেব। তাহলে এম ভি, উভয় পক্ষে এম গুণ করে দিলাম। তাহলে এম ভি সমান এম ইন্টু √2e বাই এম। এবার এই এমটাকে যদি আমি এই রুটের ভিতরে নিয়ে যেতে চাই তাহলে এম স্কোয়ার হিসাবে যাবে। তাহলে তাহলে √2m²e বাই এম, তাহলে একটা এম উপর নিচে কেটে গেল, ফলে থাকলো √2me। এই রুট যা আর হোল টু দি পাওয়ার হাফ একই হয়, সেই জন্য বস্তুর ভরবেগ দাঁড়ায় ফাইনালি ভরবেগ সমান 2me হোল টু দি পাওয়ার হাফ। এবার তোমরা এটা রায় ও মার্টিনের সহায়িকাতেও পেয়ে যেতে পারো। রায় ও মার্টিনের সহায়িকার পেজ নাম্বার তোমরা 357, প্রশ্ন নম্বর 7-এর দাগের আইভি, 357 পেজের 7-এর দাগের আইভিতে তোমরা পেয়ে যাবে। এরপর 5-এর দাগের 7, 5-এর দাগের 7-এ কোশ্চেনে দেখো সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করবে। পাতলা পাতার বেধের মান নির্ণয় করতে হবে সাধারণ স্কেলের সাহায্যে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা একটা সাধারণ স্কেল নেব। সাধারণ স্কেলের কতগুলি নিয়ম, যেমন সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান নির্ণয়। তাহলে অনেকগুলি, প্রথম ক্ষেত্রে কি করব, অনেকগুলি অভিন্ন কাগজ একত্রিত করে বা বইয়ের ক্ষেত্রে সমগ্র বইটির বেধ সাধারণ স্কেলের সাহায্যে মাপা হলো, মানে সমস্ত বেধকে সাধারণ স্কেলের সাহায্যে মাপবো। ধরা যাক এই পার্টটা ডি সেন্টিমিটার, দিয়ে এই পার্টকে কাগজ বা বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি একটি পাতার বেধ। তাহলে পাতার সংখ্যা যদি এক্স হয়, তাহলে পাতার সংখ্যা এক্স আর টোটাল যে পাতার বেধ পেয়েছিলাম ডি, তাহলে পাতার গড় বেধ কত পাবো, টি সমান ডি বাই এক্স। এটা তাহলে প্রথমে কি করব না, কতগুলো পাতাকে একত্রিত করে কিংবা বইয়ের পাতার পেজগুলি একটা স্কেলের সাহায্যে মাপবো। স্কেলের সাহায্যে মানটা পেলাম ডি, এবার পাতার সংখ্যা এক্স, তাহলে গড় বেধ পাবো টি সমান ডি বাই এক্স। এটা তোমরা রায় ও মার্টিনের সহায়িকাতেও পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 24, প্রশ্ন 2-এর দাগের 3-এ, পৃষ্ঠা 24 পৃষ্ঠার 2-এর দাগের 3-এর প্রশ্নে পেয়ে যাবে। তাহলে 5-এর দাগের 7 গেল। 5-এর দাগের 8-এ আমরা আসবো। 5-এর দাগের 8-এ যে কোশ্চেনটা দিয়েছে, আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে কি সিদ্ধান্তে উপনীত হন। রাদারফোর্ড আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষাটি করেছিলেন, তার যে সিদ্ধান্তগুলি তিনি দিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলি আমরা দেখে নেব। প্রথমে দেখব, যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায়, তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায়, তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2-এর দাগে, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ বেশি বা 7500 গুণ ভারী, তাই
পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না। সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণে আলফা কণাগুলি অল্প কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে 5 দাগের 8 পেলাম যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ ভারী, তাই পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না। সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণেই আলফা কণাগুলি অল্প সময়ে বিক্ষিপ্ত হয়। 5 দাগের 9 দেখো, 5 দাগের 9 বলছে 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে? 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে? এক্ষেত্রে বস্তুর ভর দেওয়া আছে 5 দাগের 9, বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি, বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এম এর মান 1, ভি এর মান 1, তাই 1 বসিয়ে দিয়ে দেখা এই গতিশক্তি বেরোলো 0.5 জুল, 0.5 জুল। আচ্ছা, 5 দাগের এবার 6 দাগে, 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 দাগের 1-এ আমরা যে প্রশ্নটা পাবো যে একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুত গতিতে চলছিল। ব্রেক কষার পর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় লাগবে? কি বলছে প্রশ্নটা আরেকবার? একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুত গতিতে চলছিল। ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করো। এক্ষেত্রে আমরা ট্রেনটির প্রাথমিক গতিবেগ দেওয়া আছে 6 দাগের 1-এ, ট্রেনটির প্রাথমিক গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। তা কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তা কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 60 কিলোমিটার সমান 60,000 মিটার, 60 গুণিতক 1000 মিটার। এবার ঘন্টাকে সেকেন্ড করতে গেলে, তাহলে ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 60 গুণিতক 60, 3600 দিয়ে ভাগ করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করেছি? প্রথমে 6 দিয়ে কাটাকাটি করেছি। 6 6 36 আর 6 একে 6 00, তাহলে 100/6। আবার 2 এ কাটাকাটি করেছি, 2 এ 50, 2 এ 100 আর 3 2 6, তাহলে 50/3 মিটার পার সেকেন্ড। এরপর ট্রেনটির অন্তিম গতিবেগ কত? ভি। তাহলে অন্তিম গতিবেগ কত? যেহেতু ট্রেনটি থেমে যাচ্ছে, তাহলে অন্তিম গতিবেগ 0, ভি সমান 0। ট্রেনটির মন্দন মাইনাস এ সমান 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ সমান -1 মিটার পার সেকেন্ড। সময় টি সমান, সময় আমাদের বের করতে হবে, টি সমান বের করতে হবে। তাহলে আমরা জানি ভি সমান কি হয়? আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি হয়। ভি সমান ইউ প্লাস এটি। এবার ভির মান 0, ইউর মান 50/3 আর এর মান -1, টি বের করতে হবে। তাহলে টি সমান কত আসবে? 50/3 সমান 16/2/3। ট্রেনটি থামতে 16/2/3 সময় লাগবে, 16/2/3 সেকেন্ড সময় লাগবে। তাহলে ট্রেনটি থামতে কত সময় লাগবে? 16/2/3 সেকেন্ড সময় লাগবে। এরপর 6 দাগে 2-এ, একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে যে ফসফরাসের আণবিক ভর কত? 31। তাহলে যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো? এক্ষেত্রে দেখো, জৈব যৌগে ভর অনুপাতে 0.031 ফসফরাস আছে। তাহলে আমরা বলতে পারি যে 100, অর্থাৎ 0.031 ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে। 1 গ্রাম ফসফরাস আছে 100/0.031, তে 31 গ্রাম যৌগে ফসফরাস আছে কত গ্রাম জৈব যৌগে আছে? না, 100/0.03 × 31
এবার আমরা এই পয়েন্টটাকে উপরে তোলার জন্য উপরে একটি 1000 দিয়ে গুণ করলাম, তাহলে 31 কাটাকাটি হলো, তাহলে 100 ইন্টু 1000 সমান 1 পিঠে 5টা শূন্য অর্থাৎ 1,00,000 গ্রাম। যৌগটির মোলার ভর অতএব 1,00,000 গ্রাম। এবার অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর কত ও অণুর আয়তন 22.4 লিটার। তাহলে 6.023 ইন্টু 10⁻23টি অণুর আয়তন 22.4 লিটার। একটি অণুর আয়তন কত? 22.4 বাই 6.023 ইন্টু 10⁻23, তাহলে 3.72 ইন্টু 10⁻23 লিটার। 3.72 ইন্টু 10⁻23 লিটার। তাহলে যৌগটির অণুর আয়তন 3.72 ইন্টু 10⁻23 লিটার। তাহলে যৌগের অণুর আয়তন কত? 3.72 ইন্টু 10⁻23 লিটার। এবার 6 দাগের 3-এ একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম এবং ক্যাপিটাল এম। বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো। তাহলে হালকা বস্তুর 6 থেকে 3-এ দেখো, হালকা বস্তুর ভর এম, ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম। ধরি হালকা বস্তুর গতিশক্তি E1, ভারী বস্তুর গতিশক্তি E2 এবং হালকা বস্তুর ভরবেগ E, ভারী বস্তুর ভরবেগ x। হালকা এবং ভারী বস্তুর ভরবেগ তো সমান, তাহলে দুটোর ভরবেগ ধরে নিলাম x। তাহলে E1 সমান x/2m মানে x/2m আর E2 সমান x/2 ক্যাপিটাল এম। তাহলে E1 = E2 সমান x/2 স্মল এম = x/2 ক্যাপিটাল এম। তাহলে 1/স্মল এম = 1/ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম = স্মল এম। যেহেতু ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম, তাই E1 গ্রেটার দেন কি E2, অর্থাৎ যেহেতু বড় এমটি ছোট এম এর চেয়ে ভারী বেশি অর্থাৎ E1 গ্রেটার দেন E2, অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়। এর পরের যে কোশ্চেনটা এসছে তো আমাদের 6 দাগে 4-এ নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও। অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে, বস্তুর সরণ ঘটিলেও অভিকর্ষ বল কোনো কাজ করে না। এক্ষেত্রে দেখো, অভিকর্ষ বল কাজ করছে, কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দিলে বস্তুর অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূমিতে এসে পড়ে। এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে, অর্থাৎ বস্তুটি অভিকর্ষ বলের ক্রিয়ায় নিচে নেমে আসছে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, রকেট যখন উৎক্ষেপণ করা হয়, তাহলে রকেটের যে গতি মানে রকেট কি করে? অভিকর্ষ বলকে কাটিয়ে বাইরে চলে যায়, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে। আবার বস্তুর সরণ ঘটলে অভিকর্ষ বল কাজ করে না। কোনো ব্যক্তিকে যদি ভূমির সমান্তরালে সুটকেস নিয়ে গেলে সেক্ষেত্রে সরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না। ওকে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।